হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রামের মেয়ে আমি মিঠু তোমাদের জন্য একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। চলো আজকের ব্লগটা তবে শুরু করা যাক। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালটা দেরি করে ঘুম ভেঙেছে। দেরি করে ঘুম ভেঙেও বৃহস্পতিবারের সকালবেলায় কিন্তু গ্রামের বউদের অনেকগুলো কাজ থাকে, তো সেই কাজগুলোই আমি এখন করে নেব তোমাদের সামনে। তো চলো আজকের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। মা লক্ষ্মীর কৃপা পেতে বৃহস্পতিবারে যে কাজগুলো আমি করে থাকি, সংসারে লক্ষ্মীশ্রী গড়ে তোলার দায়িত্ব একটা মেয়েদের। সকালবেলায় আমার এই অভ্যাসগুলোর জন্যই হয়তো আমার ঘরে সুখ সমৃদ্ধি বজায় রয়েছে। তবে আজ তোমরা আমার ব্লগটি দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক কিছু জানতেও পারবে। ঘুম থেকে উঠে প্রথমত আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিই। বাসি জিনিসপত্র সবগুলোই পারি তুলে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বৃহস্পতিবার হোক বা অন্য বার বাসি ঘর দুয়ারটা কিন্তু মোছা একেবারে প্রযোজ্য। এইদিকে কিন্তু আমি ঘরটা মুছতে গেছিলাম, মেয়ে কিন্তু লাঠিটা নিয়ে টানাপড়া করেছে। তো মেয়ে ওইদিকে খেলতে থাক আর আমি আমার সংসারের বাসি কাজগুলো বাইরেরগুলো সামলে নিই। তো আমি এখন দেখতে পাচ্ছ উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এখন ঘড়ি কাটায় ওই 6টা কত মতো বাজে, আমার তো এখন টাইমটা ঠিক মনে নেই, কিন্তু সকালবেলা শরীরটা একটু দুর্বল কারণের জন্য আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি। অন্যান্য দিন কিন্তু 5টার আগেই আমি উঠে পড়ি এবং আমার সংসারের দায়িত্ব পালনগুলো করে থাকি। আর একটু বেলা হয়ে গেলে মনে হয় যে কখন কাজ করব। গ্রামের বাড়ির একটু দেরি করে ঘুম থেকে ওঠা মানে অনেকগুলো কাজ মিস করে যাওয়া। তবে সকালবেলায় ঘুম থেকে উঠলে পরে না এই কাজগুলোর এনার্জি অনেকটা থাকে। এই যে দেখতে পাচ্ছ, আজ যেহেতু বৃহস্পতিবার, পুরো উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা আমি মুছে নিয়েছি সুন্দর করে। আর এই যে এখন মা লক্ষ্মী কৃপা পাওয়ার জন্য বৃহস্পতিবারে পুরো উঠোনটা কিন্তু গোবর জল এবং মাটি দিয়ে লেপে নেব। এটা আমাদের গ্রামে প্রায় মানুষ বৃহস্পতিবার করে থাকে। আর আগে যেহেতু আমাদের যখন মাটির বাড়ি ছিল তখন কিন্তু ঘর দোয়ার বারান্দাগুলো সুন্দর করে প্রত্যেক দিন বৃহস্পতিবারে আমরা লেপে থাকতাম। তো এতে সত্যি কথা বলতে জানি না তোমরা বিশ্বাস করবে কি না, হ্যাঁ আমরা বিশ্বাস করি। তবে গোবর জল দেওয়াটা শুভ কাজ, খারাপ নেগেটিভগুলো দূর হয়ে যায়। পুজো পাল বা কোনো একটা শুভ কাজ আমরা কিন্তু গ্রামের বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনোদিন পুজো পাল হয়ে থাকে তো সকালবেলায় যেটা করি, আগে গোবর জল মাটি দিয়ে সুন্দর করে উঠোন ঘর দুয়ার বাড়ি লেপে ফেলি। আর জানো তো, এতে ঘর দুয়ার দেখতে যত সুন্দর হয় তার থেকে মা লক্ষ্মী বেশি কৃপা করেন এবং মা লক্ষ্মী বেশি খুশি হন। মা লক্ষ্মী কৃপা পাওয়ার জন্য আমি কষ্ট করে উঠোনটা লেপতে থাকি। কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাওয়া যায় না, সেই কষ্টটা করছি কেষ্ট পাওয়ার জন্য। তারপরেই যেটা করব, চলো আগে আমার ভিডিওটিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যারা করেছে তাদের কমেন্টগুলো পড়ে ফেলি। মানসী সিম্পল লাইফস থেকে কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। যেভাবে আমার কমেন্টটা পড়লে পুরো আমার মনের ভাব নিয়ে পড়েছো, আমার চোখে জল চলে এসেছে। বিশ্বাস করো, আজ আমার 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই একটু ভালো লাগছে। আর তোমরা খুব ভালো থেকো, কারো নজর না লাগুক তোমাদের উপর, আমার পুরো পরিবারের ভালোবাসা থাকুক এই কামনাই করি ভগবানের কাছে। তো কংগ্রাচুলেশন দিদিভাই, মানসী দিদিভাই, তোমাকে যে তোমার 2000 পরিবার সম্পূর্ণ হয়েছে। আজ 2000 হয়েছে, আরও 2 বছর পর 4000 হবে, হয়তো আর 6 মাসের মধ্যে কিংবা 2 বছর পরের মধ্যে আরও 20,000 হয়ে যেতে পারে। তুমি আশা রাখো ঠাকুরের উপরে এবং নিজের প্রতি কনফিডেন্স রাখো, দেখবে অবশ্যই আমরা একদিন উঁচু একটা পদে গিয়ে দাঁড়াতে পারবো। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু। এটা নিজের পরিশ্রম করতে হবে, নিজেকে শক্ত করে এবং সুন্দরভাবে ব্লগ তৈরি করতে হবে, তবে কিন্তু মানুষের মন জয় করতে পারবো আমরা। সেই জন্য কিন্তু আমাদেরকে স্ট্রাগল করতে হবে, কষ্ট করে যেতে হবে। ফলের আশা কখনো করলে হবে না, তবে তুমি এখন কষ্ট করো, দেখবে একদিন অটোমেটিকলি ফল পেয়ে যাবে। আরেকটা দাদাভাই কমেন্ট করেছে, বৌদি কথাগুলো অসাধারণ, সাবস্ক্রাইবার না করে
পারলাম না। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, আমি তোমার পাশে আছি। তারা আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি কথা বলতে তাদেরকে কাছে ধরে একবার জড়িয়ে ধরার ইচ্ছে করে, মানে আমার কমেন্টগুলো এত ভালো লাগে। তবে আমার সকল বন্ধুদের জানাই আমার বুক ভরা ভালোবাসা এবং মন ভরে তোমাদের আশীর্বাদ করি, তোমরা যেন সারা জীবন সুখী থেকো, আনন্দ থেকো এবং ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুর যেন তোমাদের সকলকে সুস্থ রাখে। চলো, এই যে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটা এখন মুছে নেব। সুন্দর করে ঠাকুরের গাগুলো মুছিয়ে দিচ্ছি গামছা ভিজিয়ে। এটা হচ্ছে আমার প্রত্যেক বৃহস্পতিবারের কাজ। তো প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মী, সরস্বতী এবং আমার যতগুলো ঠাকুর রয়েছে সব ঠাকুরকে কিন্তু আমার গা মোছাতে হয়। আর এইদিকে দেখো, এখন ঠাকুরের সিংহাসনটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে এবং মুছে নেব। আর আগের দিন যেহেতু আমি সন্ধ্যাবেলায় ঘরটা সরিয়ে রেখেছি, তোমরা তো জানোই যে আমি বুধবার সন্ধ্যাবেলায় কিন্তু মা লক্ষ্মীর ঘরটা সরিয়ে রাখি। যেটা জানি যেদিন ঘট বসাতে হয় এবং বৃহস্পতিবারে কোনো ঘটে নড়াতে হয় না, তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে যেহেতু তোমরা বৃহস্পতিবারে ঘরটা বসাচ্ছ, আবার কি বৃহস্পতিবারেই ঘরটা তুলবে? কেন? এটা তো কখনোই হয় না। আমার মনে হয় লক্ষ্মীবারটা শুভ দিনেই আমরা কিন্তু ঘরটা বসাই। সেই জন্য তোমরা চেষ্টা করবে বুধবার সন্ধ্যেবেলায় ঘরটা তুলে নেওয়ার। দেখবে কোনো পুজো পাল হলে করে পরে কিন্তু ঠাকুরে বলে দেয় যে আজকে শনিবার তোমরা ঘরটা তোলো না, কিংবা বুধবারে যদি পুজো হয় বৃহস্পতিবার যদি থেকে থাকে তাহলে বলে যে তোমরা বৃহস্পতিবারে ঘট নড়াতে নেই। সেই জন্য কিন্তু আমি বুধবার কিন্তু ঘরটাকে আগের দিন সন্ধ্যাবেলায় তুলে রেখে দিই, আর এই যে বৃহস্পতিবারে আবারও নতুন করে ঘট পাতি। হ্যাঁ, তোমরা যদি বুধবার সন্ধ্যাবেলায় ঘর তুলতে ভুলে যাও, তারপরে কি করবে বলো তো? যদি মনে করো যে তোমাদের ঘর তুলতে ভুলে গেছো, আর আমি যেটা মনে করি যে ঘর তুলতে যেদিন আমি ভুলে যাই সেই দিনও কিন্তু আমি ঘরটাকে একটুখানি সাইডে সরিয়ে রেখে আবারও একটা নতুন ঘর মা লক্ষ্মীর সামনে পেতে দিই। তোমরাও কিন্তু এই নিয়মটা করতে পারো। জানি না সবার হয়তো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমার কিছু জানা কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে বাবা ভোলেনাথকে সুন্দর করে স্নান করিয়ে একবারে গামছা দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এখনকার গঙ্গা জল যেহেতু একটু ঘোলা, আর প্রত্যেকদিন বাবার মাথায় গঙ্গা জল ঢালা হচ্ছে, সেই জন্য কিন্তু একেবারে ওই গঙ্গা জলে যে বালির স্তরণটা সেটা কিন্তু বাবার গায়ে পড়ে গেছিলো, সেটাকে কিন্তু সুন্দর করে বাবাকে গামছা দিয়ে মুছিয়ে নিলাম। দেখবে আমরা কোথাও গেলে কিন্তু সাজতে গুজতে, তারপরে হচ্ছে শাড়ি পরতে, মেকআপ করতে কিন্তু আমরা অনেকটা সময় লাগিয়ে দিই। সাজতে সাজতে কতটা সময় আমাদের পার হয়ে যায় আমরা কিন্তু কখনোই বুঝতে পারি না। আমার কাছেও এটাও সেই পুজোটা আমার এমন একটা মানে ব্যাপার যে মা লক্ষ্মীর পুজোটা যতক্ষণ না আমার মন থেকে শান্তিভাবে তৃপ্তিভাবে পুজো করতে পারবো, একেবারে বুঝে বুঝে যতক্ষণ না আমি সব কিছু আমার মনের মতো হচ্ছে ততক্ষণ আমি লেগেই থাকবো মা লক্ষ্মীর আরাধনাতে। তবে যাকে দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘরটা সাজিয়ে নিয়ে এখন মা লক্ষ্মীর সামনে ঘরটা পেতে দিলাম। নিজেকে যদি সাজানো গোজানোর সময় 2 ঘন্টা সময় দিতে পারি, তো আমার বাড়ির মা লক্ষ্মীর জন্য কেন আমি 1 ঘন্টা সময় দিতে পারবো না? তবে এই যে আমার মা লক্ষ্মীর সাজানো গোছানোর রূপ তোমরা আজকে দেখো। মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে পেতে নিলাম, তারপরে আমার যে ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরের চরণে সুন্দর করে ফুলগুলো দিয়ে নেব। আর তোমরা তো আগেই দেখলে ফুলগুলোতে সব গঙ্গা জল এবং চন্দন বেটে দেওয়ার পর কিন্তু ঠাকুরের চরণে আমি দিয়েছিলাম ফুলগুলো। আর এই যে আমার ঠাকুরের চরণে ফুল দেওয়া কমপ্লিট। তবে এখন ঠাকুরের আরাধনাটা করি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটি। ধূপকাঠি, গঙ্গা জল, ফুল দিয়ে যতটুকু পারি মন থেকে ঠাকুরকে ডাকার চেষ্টা করি, আরাধনা করি এবং ঠাকুরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। তবে আমি আমার ঠাকুরকে পুজো করার সময় এবং ঠাকুরের আরাধনা করার পর যখন আমি ঠাকুরকে প্রণাম দিই, কখনো কিন্তু আমি ঠাকুরকে বলি না ঠাকুর আমাকে এই দাও, ঠাকুর আমাকে ওই দাও, আমাকে ভালো রেখো, আমাকে সুস্থ রেখো। আমাকে ভালো রাখার দায়িত্ব তো তুমি আগে থেকেই নিয়ে রেখেছো, তাই আমি যখন তখন ভালো থাকতে পারি না। তুমি যেরকমভাবে সাজিয়ে রেখেছো সেরকমভাবেই আমি কিন্তু থাকবো। তবে একটা কথা তোমাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিই, তাহলে হয়তো বুঝতে পারবে।
নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতেই থাকে, একদিন না একদিন সাগরের কাছে পৌঁছেই যায়। তাই কর্ম করে যাও, নকশা তো পরমাত্রা আগে থেকেই বানিয়ে রেখেছেন। আমাদের শুধু কর্ম করে যেতে হবে, ফলের আশা কখনোই করলে চলবে না। সেই জন্য আমি আমার ঠাকুরের কাছে মন প্রাণ দিয়ে যতটুকু পারি কর্মটা ঠিকঠাকভাবে করেই যায়। তবে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট বোন এবং দিদি হিসেবে ক্ষমার চোখে দেখবেন। আর আমার যেই ভুলটা হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, তবে আমি সেই ভুল থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবো। মানুষ ভুল করেই কিন্তু শেখে, আর শেখার কিন্তু কোনো বয়স লাগে না। হ্যাঁ, আমার যেটা ভুল তোমরা অবশ্যই ভুল ধরাতে পারো, আমার যেটা ঠিক সেটা তোমরা ঠিক বলতেই পারো। কখনোই বলছি না যে আমার ঠিকটাই শুধু বলো, ভুলটা বলো না। অবশ্যই আমার ভুলটাকে তোমরা অবশ্যই তুলেও ধরতে পারো। আমার কমেন্ট সেকশনে তুলে ধরলে আমি সেটা জানতে পারবো যে হ্যাঁ আমার এই বিষয়টা ভুল হয়েছে, সেখান থেকে হয়তো আমি আরও ভালো শিক্ষা পাবো। এই দিকে দেখো, আজকে আমাদের মুরগিতে ডিম দিয়েছিল, সেই ডিমটা তুলে রেখে এসে এই দিকে একটা মুরগিকে বাচ্চা বসতে দিয়েছি, মানে ডিম বসতে দিয়েছি, বাচ্চা হবে সেই জন্য। তবে এই ডিমটা দেয়া হয়ে গেছে প্রায় 15 দিন মতো। আর ডিমটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, মানে যেগুলো ধারে রয়েছে সেগুলোকে মিডিলে দিচ্ছি, এবং যেগুলো মিডিলে দিয়েছে সেগুলো কিন্তু ধারে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ডিমটাকে ভালোভাবে সেঁকতে পারবে। আর গ্রামের বাড়িতে হাঁস মুরগি থাকাটা কিন্তু একেবারেই মাস, প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু তোমরা দেখতে পাবে গ্রামের দিকে গেলেই, এবং গ্রামের মানে আমাদের এদিকে যদি আসো তাহলে তোমরা হয়তো দেখতে পারবে যে প্রায় ঘরে ঘরে মুরগিটা এবং হাঁসটা রয়েছে। এই কাজগুলোর সঙ্গে আমি ছোট থেকে যুক্ত রয়েছি, সেই জন্য এই কাজগুলো খুব ভালোভাবে মেনটেন করতে পারি। তবে এখন ঘড়ির কাঁটায় বাজে ওই প্রায় 2টো নাগাদ, আর আমি মেয়েকে স্কুলে নিয়ে চলে গেছিলাম। মেয়েকে স্কুল থেকে আসার পরও কিন্তু আর খাওয়া হয়েছিল না, তার কারণ আমি আমার সংসারে এসে আগে আমার সংসারটা ঠিকঠাক আছে কিনা সেটা আগে দেখি, তারপরে কিন্তু নিজে খেতে বসি। তবে মেয়েকে খাওয়ানোর সময় স্কুল যখন নিয়ে গেছিলাম ওই 2 গ্লাস মতো ভাত খেয়ে আমি স্কুলে বেরিয়ে পড়েছিলাম, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে আবার বাড়ি এসে ওই যে দেখালাম মুরগির ডিম টিমগুলো, এবং এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছে মাংস। তো আজ এখন আমি মাংসটা রান্না করব না, যেহেতু বাড়িতে সবজি রয়েছে, ডাল ভাজা করেছিলাম সেগুলোই রয়েছে, তো সেগুলো দিয়ে আজকের পদটা আমাদের চলে যাবে। সেই জন্য ভাবলাম এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, পরের দিন কিন্তু সুন্দরভাবে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো এই কন্টেনারের মধ্যে মাংসটাকে পুড়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আসি। আর তোমরা আমাকে কমেন্ট করো তো যে মাংসটা ধুয়ে রাখলে ভালো হয় নাকি না ধুয়ে রাখলে ভালো হয়। যেটা ভালো হয় সেটাই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু সেটাই আমি করতে পারবো। আমি না ধুয়ে মাংসটা রেখেছি, তবে তোমরা যেটা বলবে আমি সেটা করেই রাখবো। কোনটা করলে ভালো হবে সেটাই তোমরা আমাকে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন না ধুয়ে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে মাংসটা পুড়ে দিলাম। আর এইদিকে মেয়ে কিন্তু বরফ জল বসতে দিয়েছে। জানো তো বাড়িতে ছোট বাচ্চা থাকলে না ওই ফ্রিজ রাখাটা অনেকটা একটা টাফের। আর এই যে দেখতে পাচ্ছ মৌসুমি লেবুর খোসা কেটে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ফ্রিজের মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন 8টা জিনিস কোনো কিছু থাকলে এই উগ্র গন্ধটা আর ফ্রিজটা খুললে যেন একটা ভালো স্মেল বেরোয়, সেই জন্য এইদিকে 1 বোতল জল ভরে কবে কবে যে ডিপ ফ্রিজের নিচে রেখে দিয়েছিল, পুরো একেবারে বোতলটা বরফ জমে গেছে। তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, বোতলের ভেতরটা তোমাদের দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। আর এই যে আজকে 3টে ডিম দিয়েছে মুরগিতে, সেই ডিমতেও কিন্তু ফ্রিজের মধ্যে পুড়ে দিলাম, তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো। যা গরম পড়েছে, বাইরে যদি ডিম থাকে তাহলে কিন্তু একেবারে 2 দিনে নষ্ট হয়ে যাবে। আর চলো এখন এই যে বোতলটা খুলে নিই। আমার মেয়ে কবে যে ডিপ ফ্রিজের নিচে রেখে দিয়েছে আমি নিজেও জানি না। এখন ওই ভিতর দিকে চোখ যাওয়াতেই বোতলটা খুলে দেখি, হ্যাঁ একেবারে পুরো বরফ জমে গেছে। আর মুটকিটা খুলতে তো আমি এক হাতে পারছিলাম না, সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে নিয়ে এসে মুটকিটা আমি খুলে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ একেবারে শক্ত হয়ে বরফ জমে গেছে। তবে এটাকে গলানোর জন্য জলে ডুবিয়ে রাখতে হবে। মেয়ে যতক্ষণ থাকবে এটা ততক্ষণই খেলতে থাকবে। আর এই বরফ ছুলে কিন্তু এমনিতেই বড় মানুষের সর্দি ঠান্ডা কাশি, আর এই বরফ নিয়ে যদি খেলা করে তাহলে কিন্তু ওরও চট করে সর্দি কাশি হয়ে যেতে পারে। সেই জন্য আমি বোতলটাকে নিয়ে এখন চলে যাচ্ছি ঠান্ডা জলে দিতে। আর এখন এই জলটা দিলে নেই তাহলে বোতলটা একেবারে বরফটা জলে পরিপূর্ণ হয়ে যাবে, তখন আমি বের করে ফেলে দিতে পারবো।
খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার পর ওনাকেও খেতে দিয়েছিলাম, নিজেও খেয়েছি। সেই বাসন থালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, উবুর দেওয়া হয়নি, তবে এখন সুন্দর করে উবুর দিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু অনেকটাই মানে বেলা হয়ে গেছে, মানে বিকেল পাড়িয়ে গেছে। আর এদিকে বৃষ্টিও নেমেছে আর প্রচণ্ড গরম করছিল। আমি বুঝতেই পারছিলাম যে আগে থেকে যে বৃষ্টি হবে। আর আমি আমার সংসারটাকে সুন্দর করে পরিপাটি এবং গুছিয়ে রাখতে ভালোবাসি। রান্নাঘরটা মুছতে মুছতে দেখি ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে আর কালো অন্ধকার হয়ে গেছে। ঘড়ি কাটায় বাজে ওই 4টে মতো। আর এখন ওয়েদারটা দেখো, একেবারে অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে একেবারে সন্ধ্যে নেমে গেছে। তবে বৃষ্টির অনুভবটা আমরা খুব সুন্দরভাবে নিচ্ছিলাম, মেয়ে, আমি, তোমাদের দাদা ভাই। আর আমাদের বাড়ি বৃষ্টি হলে না মাঠ থেকে পুরো দৃশ্যটা দেখা যায়, মানে আমাদের বাড়ি থেকে মাঠের দৃশ্যটা একেবারে সুন্দরভাবে দেখা যায় আর খুব ভালো লাগে। এবং আমরা এই বৃষ্টির দিনটাকে খুব সুন্দরভাবে এনজয় করে কাটাতে পারি। আর আজকে মনে হচ্ছে এবার বর্ষা নেমেছে, মানে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। একেবারে ঝমঝমিয়ে গদগদিয়ে বৃষ্টি হচ্ছে, পুরো উঠোনের মাটি ধুয়ে আরেক উঠোনে চলে যাচ্ছে আর চারিপাশটা একবারে জলে পরিপূর্ণ হয়ে গেছে। আর কি বলবো, আর আমাদের এটা যেহেতু বাড়ির সামনের দিকটা একটু সাহানটা করা রয়েছে বলে, নাহলে কিন্তু এই সিঁড়ির জলটা পড়ে পড়ে একেবারে এক হাঁটু গর্ত হয়ে যেত। তো এই ঘরের সামনের দিকটা কিন্তু তোমাদের দাদা ভাই আর আমি নিজে থেকেই কষ্ট করে এই সাহানটাকে করে ফেলেছিলাম বলে এখন একটু দেখতে সুন্দর লাগছে। আর এই যে আজকে রাত্রের আমাদের খাওয়া দাওয়া, বৃষ্টি হয়েছে, তোমাদের দাদা ভাইকে বললাম চলো নরনারায়ণ সেবা হচ্ছে ওখান থেকে খেয়ে আসি। বলছে এই বৃষ্টিতে মরণ দশা, আমি যাব না, বাড়িতে যা বানিয়ে দেবে সেটাই খাবো। তো আমি ভাবছি রুটি বানাতে এখন আমি পারবো না, তো শর্টকাটে এইভাবে আমি গোলা রুটি বানিয়ে নিই রাত্রের জন্য। আম এবং চিনি দিয়ে খেয়ে নিলে কিন্তু দারুণ লাগে। আর আমাদের যেহেতু পরিবারে 3 জন, সেই জন্য আমাদের 6 থেকে 5টা গোলা রুটি করলেই কিন্তু আমাদের হয়ে যায়, সুন্দরভাবে রাত্রিটা খেয়ে কাটাতেও পারি। আর এই যে আমরা জানো তো ছোট থেকে মার কাছ থেকে দেখে আসি, বৃষ্টি বলো আর এমনি অনদিনে বলো, যদি বাড়িতে কোনো কিছু খাওয়া না থাকে ব্যাস ময়দাগুলোই কিন্তু গোলা রুটি বানিয়ে ফেলে। আর লাস্টে বেলায় কিন্তু এরকমভাবে ছোট্ট একটি গোলা রুটি করে দিত, সেটি হচ্ছে একেবারে পুরো চপচপা তেলে ভেজে দিত। সেটা আমরা 2 ভাই বোন মিলে খুব আনন্দ করে খেতাম। সেটাই আজকে করে ফেললাম মায়ের মতো। তো যেটা আমি চোখে দেখি না সেটা কিন্তু আমি একেবারে শিখে ফেলি। তো কোনো কাজ কিন্তু কেউ কাউকে হাত ধরিয়ে শিখিয়ে দিলে কিন্তু সেটা কখনোই শিখতে পারবে না। চোখে দেখে সেই জিনিসটাকে আগ্রহ করে ইচ্ছা করে শিখতে হবে, তবে কিন্তু তুমি সেটা শিখতে পারবে। আর আমার যে কোনো কাজ আমি নিজে থেকেই চোখে দেখেই শিখেছি, কখনো কেউ আমাকে শিখিয়ে দেয়নি। তবে এখন গোলা রুটিগুলো ভাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার তেলের ঠপ এবং আমার উনুন এবং আমার যেই গ্যাস ওভেনটা রয়েছে সুন্দর করে মুছে নেব। এই রান্নাঘর কিন্তু রাত্রিবেলায় অগোছালো করে রাখলে মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না। রান্নাঘর পরিষ্কার রাখতে হবে, তবেই কিন্তু মা লক্ষ্মী এই রান্নাঘরের মধ্যে বিরাজ করবে। মা লক্ষ্মী যেমন ঠাকুর ঘরেও বিরাজ করেন, তেমন কিন্তু রান্নাঘরেও মা লক্ষ্মী বিরাজ করেন। আমরা ছোট থেকেই জানি, হেসেল বলো, চালা বলো, উনুনশালা বলো বা রান্নাঘর বলো, সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে এবং এঁঠোগাটা যাতে না থাকে, তবে কিন্তু মা লক্ষ্মী সেখানে বিরাজ করবেন। যেখানে এঁঠোগাটা থাকে এবং নোংরা জিনিস পড়ে থাকে সেখানে কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না। তবে আমি রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে মুছে নিয়ে এঁঠো বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে বেসিংয়ের মধ্যেও পরিষ্কার করে নিয়েছি, কোনো এঁঠোগাঠো রাখিনি, দেখতেই পাচ্ছ। সুন্দর করে আমি আমার রান্নাঘরটা মুছে নিয়ে এখন আমি বিদায় নিচ্ছি আজকে তোমাদের কাছ থেকে, এখান থেকে। তবে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে, নতুন একটি দিনের সাথে। টাটা, বাই বাই। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। এইভাবে পাশে থেকে এইভাবে সাপোর্ট করে যেও।